আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 2 এখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন। তো আমরা এখানে একটা জলবায়ু পরিবর্তনের জন্য একটা চিত্র দেখতে পাচ্ছি, যে বরফ এবং বরফ গলে এখানে পানি হয়ে যাচ্ছে এবং তার উপর একটি ভাল্লুক দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে যাচ্ছি লেসনে, আমাদের ফার্স্ট লেসন 1। এখানে আমাদের বলা আছে দা গ্রিড অফ দা মাইটি রিভার, অর্থাৎ দা গ্রিড শব্দের অর্থ হচ্ছে লুভি, আর মাইটি রিভার শব্দের অর্থ হচ্ছে পরাক্রমশালী বা শক্তিশালী নদী অথবা পরাক্রমশালী লুভি নদী। আমাদের এখানে এক নম্বরে বলা আছে রিড দা ফলোইং টেক্সট, নিচে টেক্সটটি পড়ো এন্ড এবং অ্যান্সার দা কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা এই প্যাসেজটি পড়ব, সম্পূর্ণ প্যাসেজটি পড়ব এবং প্যাসেজের পরে আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা আলোচনা করব বি নাম্বার নিয়ে, এবং তারপর আমরা আলোচনা করব সি নাম্বারের কোশ্চেন নিয়ে, এবং তারপরে দেখতে পাচ্ছি ডি নাম্বারে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান আছে, আমরা এই শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের প্যাসেজে লেখা আছে মেহেরজান বাস করে ইন এ স্লাম, একটি বস্তিতে, অন দা সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরের, প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট অর্থাৎ প্রতিরোধ বাদে, দা উইশপিয়ারিং উইন্ডস শোষো বাতাস, ফ্রম দা রিভার যমুনা, যমুনা নদী থেকে, মেক্স দা ফায়ার আনস্টিডি অর্থাৎ আগুনকে অস্থির করে তুলছে। এখানে আনস্টিডি মানে হচ্ছে অস্থির করে তোলা, আর ফায়ার আনস্টিডি মানে আগুনকে অস্থির করে তুলছে। দা ডান্সিং ফ্লেমস, ডান্সিং মানে নৃত্য, এখানে ফ্লেম মানে হচ্ছে অগ্নিশিখা, অগ্নিশিখার নৃত্য রিমাইন্ড স্মরণ করিয়ে দেয় মেহেরজানকে অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, আর তার জীবনের যে দুঃখের কথাগুলো আছে, তার জীবনের যে দুঃখ দুর্দশাগুলো আছে, সেই দুঃখ দুর্দশার কথা মনে করিয়ে দেয়। এখানে টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে দুঃখ দুর্দশা আর কথা। নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল, এ ফ্যামিলি একটি পরিবার, অ্যারেবল ল্যান্ড চাষবাসের জমি, অ্যান্ড এবং ক্যাটল এবং গবাদি পশু, দ্য ইরোজন ভাঙন অব দ্য যমুনা নদীর ভাঙন, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, কনসামড, এখানে কনসাম শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা, তাহলে কনসামড গ্রাস করেছে, অল হার ল্যান্ড তার সমস্ত জমি, প্রপার্টি এবং সম্পত্তি, এটি ফাইনালি অবশেষে, ক্লেইমড দাবি করেছে, হার অনলি শেল্টার তার একমাত্র আশ্রয়, এখানে শেল্টার শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, অর্থাৎ সবই নদী গ্রাস করে নিয়েছে, তার বাকি ছিল বাড়ি, সেই বাড়িটাও দাবি করেছে। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাকালে, এখানে মনসুন শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। ইট টুক দ্য রিভার, এটি নদীটির লেগেছিল এই কাজটি করতে, অর্থাৎ তার পুরা বাড়িটা দখল করে নিতে বা ভেঙে ফেলতে নদীটির লেগেছিল অনলি এ ডে, শুধুমাত্র একদিন, টু ডেভোর গ্রাস করতে, মেহেরস হাউস মেহেরজানের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান, অ্যান্ড এবং দা ব্যাম্বু বুশ এবং বাঁশঝাড়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, তার একটি সুখী পরিবার ছিল, ওয়ান্স একদা, ওভার দ্য ইয়ার্স কয়েক বছরের মধ্যে, শি লস্ট হার হাজব্যান্ড সে তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড এবং হার ফ্যামিলি তার পরিবারকে হারিয়েছে, টু ডিজিজ রোগে, দ্যাট কুরেল হাঙ্গার নিষ্ঠুর ক্ষুধায়, অ্যান্ড পোভার্টি এবং দারিদ্রতায়, ব্রড টু দ্য ফ্যামিলি পরিবারে নেমে এসেছে, অর্থাৎ দারিদ্রতা এবং নিষ্ঠুর ক্ষুধায় পরিবারে নেমে এসেছে। নাও এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, সে একাই বেঁচে, শি ওয়াজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ, সে একাই বেঁচে আছে, অন উইথ দ্য লস হারিয়ে, অ্যান্ড দ্য পেইন ব্যথা নিয়ে, তার মানে সে একাই বেঁচে আছে সব হারিয়ে ব্যথা নিয়ে, তার মানে তার ফ্যামিলি, তার সন্তান, তার হাজব্যান্ড সবাই মারা গেছে, সবকিছু হারিয়ে, পুরো সংসারটা হারিয়ে সে একাই ব্যথা নিয়ে বেঁচে আছে। দ্য গ্রেডি যমুনা, লুবি যমুনা, হ্যাজ শাটার্ড মানে হচ্ছে ধ্বংস করা কিংবা নষ্ট করা, বন্ধ করা, তাহলে যমুনা হ্যাজ শাটার্ড, যমুনা ধ্বংস করে দিয়েছে, হার ড্রিমস তার স্বপ্নগুলোকে, অ্যান্ড এবং হ্যাপিনেস তার সুখ, অর্থাৎ তার সুখ এবং তার যে স্বপ্ন ছিল
সেই সুখ স্বপ্নগুলোকে এই যমুনা নদী ধ্বংস করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং, এখানে আরো হাজার হাজার অপেক্ষা করছে টু শেয়ার ভাগাভাগি করতে দ্য সেম ফেট, একই রকম ভাগ্য, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হোস ব্যাংক, যার কিছু কিছু তীর ওভারফ্লো প্লাবিত হয়, অর ইরুট ডিউরিং মনসুন, এবং ভাঙন হয় বর্ষাকালে। ইরোজন ইজ এ হার্শ রিয়ালিটি, ইরোজন অর্থাৎ ভাঙন, নদী ভাঙন একটি হার্শ নিষ্ঠুর, রিয়ালিটি মানে বাস্তবতা, তাহলে নদী ভাঙন একটা নিষ্ঠুর বাস্তবতা। ফর দ্য পিপল, লোকজনের জন্য। লিভিং, যারা বসবাস করে। অ্যালং, পাশে। দ্য রিভার ব্যাংক, নদীর পাশে, অর্থাৎ যারা নদীর পাশে বসবাস করে তাদের জন্য নদী ভাঙন একটা নিষ্ঠুর বাস্তবতা। ডিউরিং ইজ মনসুন, প্রত্যেক বর্ষাকালে। ম্যানি মোর ভিলেজেস, অনেক গ্রাম। আর থ্রেটেন্ড, হুমকির সম্মুখীন হয়। বাই দ্য মাইটি রিভার্স, এই শক্তিশালী নদীর। লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা, এই সমস্ত নদীর ভাঙনের শিকার হয়। ইট ইজ ইস্টিমেট, এখানে ইস্টিমেটেড শব্দের অর্থ হচ্ছে ধারণা করা, তাহলে ইট ইজ ইস্টিমেটেড দ্যাট, ধারণা করা হয় যে, রিভার ইরোজন, নদী ভাঙন, মেক্স অ্যাট লিস্ট 1,00,000 পিপল হোমলেস, কমপক্ষে 1,00,000 মানুষকে গৃহহীন করে, এভরি ইয়ার, প্রতি বছর, ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, রিভার ইরোজন, নদী ভাঙন, ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, একটি অন্যতম প্রধান বিপদ, কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, যার কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। ইফ, যদি, উই ক্যান নট টেক প্রমোট অ্যাকশন, যদি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করতে পারি, টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনে, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, তাহলে এরকম হাজার হাজার মেহেরজান দেখা দিবে, ইন আওয়ার টাউন, আমাদের শহরে, অ্যান্ড ভিলেজেস, এবং আমাদের গ্রামে, এভরি ইয়ার, প্রতি বছর। এই ছিল হচ্ছে আমাদের মেহেরজান প্যাসেজটি। পর্যায়ে আমরা এই যে বি নাম্বারে যে টিক চিহ্নগুলো আছে আমরা সেগুলো দেখব। এখানে আমাদের বি নাম্বারে বলা আছে, ফর ইচ ফ্রেসেস, প্রত্যেকটি ফ্রেসের জন্য, বিলো, নিচের, সোস দ্য মিনিং, অর্থ বাছাই করো, দ্যাট ইজ ক্লোজেস্ট, যেটা ঘনিষ্ঠ, টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাভ, অর্থাৎ উপরের টেক্সটের সাথে যেটা মিলে। তো আমাদের এক নম্বরে বলা আছে, ইন প্যারাগ্রাফ 3, 3 নাম্বার প্যারাগ্রাফে, মাইটি রিভার, শক্তিশালী নদী, মিন বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে শক্তিশালী নদী বলতে কি বোঝানো হয়েছে। তো আমাদের এক নম্বরে বলা আছে, রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউম অফ ওয়াটার, যে নদীতে অনেক, হিউজ ভলিউম, অনেক পরিমাণ অফ ওয়াটার, পানি আছে, অ্যান্ড, এবং ভেরি স্ট্রং কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে স্রোত, অর্থাৎ যে নদীতে অনেক বেশি পানি আছে এবং স্রোত আছে সেটাই হচ্ছে শক্তিশালী নদী। 2 নম্বরে বলছে, রিভার হ্যাভিং ম্যানি রোজ বোট, অর্থাৎ এখানে রিভার, নদীতে, হ্যাভ আছে, ম্যানি রোয়িং বোটস মানে হচ্ছে ভাসমান নৌকা, ইন দেম, তাতে, অর্থাৎ যে নদীতে অনেক ভাসমান নৌকা আছে সেই নদীকে কি শক্তিশালী নদী বলা হয়। সি নাম্বারে বলা হয়েছে, রিভার্স, নদীগুলো, দ্যাট মেক পিপল ক্রাই আউট, অর্থাৎ যে নদী মানুষকে কাঁদায় সেই নদী কি শক্তিশালী নদী। আর ডি নাম্বারে বলছে, রিভার্স, যে নদীগুলো, দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাংক, যার শক্তিশালী নদীর তীর আছে, অর্থাৎ তীর অনেক শক্তিশালী, সেই নদীগুলো হচ্ছে শক্তিশালী নদী। তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি হচ্ছে এক নাম্বারটি, যে নদীতে অনেক বেশি পানি আছে এবং অনেক স্রোত আছে সেটাই হচ্ছে শক্তিশালী নদী। এক নম্বরের উত্তরটি হচ্ছে সঠিক। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি, 2 নম্বরে বলা আছে, ল্যান্ডেড প্রপার্টি, অর্থাৎ জমি সম্পত্তি, জমি জামা, এ রেন্টেড পিসেস অফ ল্যান্ড, অর্থাৎ এখানে হচ্ছে ভাড়া করা বা ধার করা জমি। 2 নম্বরে বলেছে, এ পিসেস অফ ল্যান্ড, এক টুকরো জমি, অন দা ব্যাংক, তীরে, অফ রিভার, নদীর তীরের পাশে এক টুকরো জমি। সি নাম্বার আমাদের বলেছে, প্রপার্টি ইন দা ফর্ম অফ এ সোর্স, অর্থাৎ এটা এক ধরনের সম্পত্তির উৎস, অফ ইনকাম টু ইটস ওনার, অর্থাৎ মালিকের জন্য এটা এক ধরনের আয়ের উৎস। এবং সর্বশেষে বলেছে, প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ফার্ম, অর্থাৎ কৃষিকাজে ব্যবহার করার জন্য যে জমি সেটাই হচ্ছে প্রপার্টি, জমি সম্পত্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে প্রপার্টি ইন দা ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, অর্থাৎ একটা মালিকের জন্য একটা জমি, যে জমিতে মালিকের জন্য ইনকাম হয়। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, উইশপেয়ারিং উইন্ডস, এর বাংলা হচ্ছে শোষো বাতাস। এ নাম্বারে দেওয়া আছে, উইন্ড, বাতাস, দ্যাটস ব্লো, যেটি প্রবাহিত হয়, ফ্রম অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ যেটা নদীর
মধ্য থেকে প্রবাহিত হয়, অর্থাৎ যে বাতাস নদী থেকে প্রবাহিত হয় সেই বাতাস শোষো বাতাস হয়। বি নম্বরে আমাদের বলেছে উইন্ডস দ্যাট ব্লোস, যে বাতাস প্রবাহিত হয় উইথ এ হিসিং সাউন্ড, হিস হিস শব্দ করে যে বাতাস প্রবাহিত হয় সেটাই হচ্ছে উইশপিয়ারিং উইন্ড। তারপরে সি নাম্বার দেখতে পাচ্ছি উইন্ড দ্যাট হেল্পস, বাতাস যেটি সাহায্য করে সামওয়ান কাউকে, মেক এ ফায়ার আগুন জ্বালাতে, অর্থাৎ কাউকে আগুন জ্বালাতে যে বাতাস সাহায্য করে সেটাই হচ্ছে উইশপিয়ারিং উইন্ড। এবং ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি উইন্ড দ্যাট, যে বাতাস ব্লোস ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে প্রবাহিত হয়। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে যে উইশপিয়ারিং উইন্ড, শোষো বাতাস বলতে আমরা বুঝি হচ্ছে যে বাতাস, অর্থাৎ উইন্ড দ্যাট ব্লোস ফ্রম অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ যে বাতাস নদী থেকে প্রবাহিত হয় সেই বাতাস হচ্ছে শোষো বাতাস, অর্থাৎ নদী থেকে প্রবাহিত বাতাসই হচ্ছে শোষো বাতাস। এবং সর্বশেষ আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি ডান্সিং ফ্লেমস, অর্থাৎ অগ্নিশিখার নৃত্য। তো এখানে অগ্নিশিখার নৃত্য বলতে বোঝানো হয়েছে এই নাম্বারে এ ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, অর্থাৎ এক ধরনের ঐতিহ্যবাহী লোকনৃত্য, ফ্লেমসেস অগ্নিশিখা, দ্যাট মেক পিপল ডান্স অ্যারাউন্ড দেম, যে অগ্নিশিখা মানুষকে নৃত্য করায়। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ফ্লেমসেস অগ্নিশিখা দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, অর্থাৎ যে অগ্নিশিখা অস্থির হয়ে পড়ে বাতাসের কারণে, যে অগ্নিশিখা অস্থির হয়ে যায় সে অগ্নিশিখা। এবং ডি নাম্বারে আমাদের বলছে ফ্লেমসেস অগ্নিশিখা মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, অর্থাৎ যে অগ্নিশিখা মানুষের অতীতকে মনে করিয়ে দেয় সেই অগ্নিশিখা। তাহলে আমরা কি উত্তর পাচ্ছি এখানে ডান্সিং ফ্লেম অগ্নিশিখার নৃত্য, অর্থাৎ অগ্নিশিখার নৃত্য পাচ্ছি ফ্লেমসেস অগ্নিশিখা দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, অর্থাৎ অতিরিক্ত বাতাসে যে অগ্নিশিখা অস্থির হয়ে পড়ে সেটাই হচ্ছে অগ্নিশিখার নৃত্য। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সি নাম্বার asked and answer, প্রশ্ন করো এবং উত্তর দাও the following questions, নিচের প্রশ্নগুলো ইন পেয়ার, জোড়ায় জোড়ায়, অর্থাৎ এখানে আমাদের মোট 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে বলছে। আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নাম্বার প্রশ্ন, আমাদের 1 নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট ডাজ মেহেরজান ইউজ, মেহেরজান কি ব্যবহার করে টু মেক ফায়ার, আগুন তৈরি করতে, ফর কুকিং হার মিলস, তার খাবার তৈরি করতে। যদিও এই প্রশ্নের উত্তর আমাদের বইতে নেই, তবু আমরা এটাকে গেজ করে অর্থাৎ অনুমান করে লিখে দিতে পারি মেহেরজান ইউজেস, মেহেরজান ব্যবহার করে স্ট্র খড়কুটা এন্ড ড্রাই লিভসেস এবং শুকনো পাতা টু মেক ফায়ার আগুন তৈরি করতে, ফর কুকিং হার মিল, অর্থাৎ তার খাবার তৈরি করার জন্য সে শুকনো পাতা এবং খড়কুটা ব্যবহার করে তার খাবার তৈরি করে থাকে। তারপরে বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস, অর্থাৎ কোন ধরনের সম্পত্তি মেহেরজান হারিয়েছে ডিউ টু রিভার ইরোজন, নদী ভাঙনের ফলে মেহেরজান কোন ধরনের সম্পত্তি হারিয়েছে। তো আমাদের উত্তর হচ্ছে মেহেরজান লস্ট, মেহেরজান হারিয়েছে অ্যারেবল ল্যান্ড, অর্থাৎ তার চাষাবাসের জমি, এন্ড ক্যাটল এবং গবাদি পশু, হাউস বাড়ি, তারপর হচ্ছে ট্রিসেস গাছপালা, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান, এন্ড দা ব্যাম্বু বুশ এবং বার্জার, এই সকল সম্পত্তি সে নদী ভাঙনের ফলে হারিয়েছে। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট মেহেরস ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্পর্কে কি তুমি জানো। ইয়েস, মেহেরজানের পরিবার সম্পর্কে জানি। উত্তর হবে মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, মেহেরজানের একটি সুখী পরিবার ছিল। শি হ্যাড এভরিথিং, তার সবকিছুই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার ছিল। অ্যারেবল ল্যান্ড, চাষাবাসের জমি ছিল। অ্যান্ড ক্যাটল, এবং গবাদি পশু ছিল। বাট নাও, কিন্তু বর্তমানে she is the only one left to live, সে একাই বেঁচে আছে on with the loss and the pain, সব হারিয়ে ব্যথা নিয়ে সে এখন একাই বেঁচে আছে নদী ভাঙনের কারণে। আমরা মেহেরজান সম্পর্কে এগুলোই জানি। এবং ডি নাম্বারে আমাদের বলেছে ইন হুইচ সিজন, কোন ঋতুতে, ইজ রিভার ইরোজন, নদী ভাঙন, মোস্ট লাইকলি টু অকার, সবচেয়ে বেশি সংঘটিত হয় কোন ঋতুতে। তাহলে ঋতুটা হবে ডিউরিং দ্য মনসুন, অর্থাৎ বর্ষাকালে, অথবা তোমরা এখানে লিখতে পারো ইন দ্য মনসুন, বর্ষাকালে, রিভার ইরোজন মোস্ট লাইকলি টু অকার, অর্থাৎ বর্ষাকালে সবচেয়ে বেশি নদী ভাঙন দেখা দেয়। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রেডি যমুনা,
কেন গ্রেডি যমুনা এই ফ্রেজটি ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, নদীকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নদীকে কেন গ্রেডি যমুনা, লুবি যমুনা বলা হয়েছে? তো উত্তর হচ্ছে দ্য ফ্রেজ গ্রেডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, নদীকে লুবি যমুনা হিসেবে বর্ণনা করা হয়েছে বিকজ, কারণ এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশে রিভার ইরোজন নদী ভাঙন মেক্স এট লিস্ট 1 লাখ পিপল হোমলেস, কমপক্ষে 1 লাখ মানুষকে গৃহহীন করে থাকে এই নদী ভাঙনের ফলে। এই জন্য নদীকে লুবি যমুনা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে আমাদের বলছে হোয়াট গ্রেট ডু ইউ নোটিস, অর্থাৎ কোন ধরনের লুপ তুমি এখানে লক্ষ্য করেছো ইন দা ডিসক্রিপশন, বর্ণনায়। তাহলে আমরা এখানে দিতে পারি যে হি ডিস্ট্রয়েড, এখানে হি বলতে বোঝানো হয়েছে লুবি যমুনা বা রিভার ইরোজনকে, ডিস্ট্রয়স পিপলস হোম, সে লোকজনের বাড়িকে ধ্বংস করে, এন্ড প্রপার্টি এবং সম্পত্তি, এবং ইভেন দেয়ার লাস্ট শেল্টার, এবং তাদের যে শেষ আশ্রয়টুকু, সেই আশ্রয়টুকু সে কেড়ে নেয় বা ধ্বংস করে। এই ধরনের লুপ আমরা এই প্যাসেজের মধ্যে পেয়ে থাকি। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা আলোচনা করব ডি নাম্বারের এই শূন্যস্থানটি। আমাদের এখানে ডি নাম্বারের যে শূন্যস্থানটি দেওয়া আছে, সেখানে বলেছে কমপ্লিট দ্য সামারিটি সম্পূর্ণ করো অফ মেহেরস লাইফ, মেহেরজানের জীবন সম্পর্কে উইথ ওয়ার্ডস অর ফ্রেজ, শব্দ অথবা ফ্রেজ দিয়ে ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্সে দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের নিচে এখানে একটা বক্স দেওয়া আছে এবং এখানে আমাদের 10টি শব্দ দেওয়া আছে। অর্থাৎ এই 10টি শব্দ, অর্থাৎ ফ্রেজ অথবা ওয়ার্ডস, এই 10টি শব্দ দিয়ে আমাদেরকে উপরের 10টি শূন্যস্থান, এই 10টি শূন্যস্থানকে আমাদের পূরণ করতে হবে। তো প্রথমে আমরা এই 10টি শব্দার্থ জেনে নিব। যেমন প্রথমে বলেছে ভিকটিমস, অর্থাৎ হচ্ছে শিকারী। তারপরে বলেছে এফেক্ট, মানে এফেক্টস অর্থাৎ প্রভাবিত করা, ক্লোজ টু নিকটে, স্লাম ডোয়েলার বস্তির বাসিন্দা, হোমলেস গৃহহীন, থ্রেটস হুমকি, এক্সাম্পল উদাহরণ, ডিউ টু কারণ, শর্টেজ অফ ফুড খাবারের ঘাটতি, 1 লাখ 1 লাখ। এই ছিল হচ্ছে আমাদের শব্দগুলো। এই শব্দ দিয়ে আমরা এখন শূন্যস্থান পূরণ করব। তো প্রথমে আমাদের এখানে বলা আছে মেহেরজান ইজ এ টপিক্যাল। এখানে মেহেরজান হলো টপিক্যাল শব্দের অর্থ হচ্ছে রূপক, অর্থাৎ রূপকীয় ভাবে মেহেরজানকে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দিতে পারি কি হোমলেস, যেমন এই যে এটা হোমলেস গৃহহীন, তো আমরা এখানে লিখে দিব হোমলেস অর্থাৎ মেহেরজান ইজ এ টপিক্যালি হোমলেস ওম্যান, অর্থাৎ রূপকীয় ভাবে মেহেরজান একজন গৃহহীন মহিলা, হু লিভস যে বাস করে, ইন এ স্লাম একটি বস্তিতে, শি লস্ট হার শেল্টার সে তার আশ্রয় হারিয়েছে, এন্ড প্রপার্টিজ এবং সম্পত্তি, সে তার আশ্রয় এবং সম্পত্তি হারিয়েছে। 2 নম্বরে আমরা লিখবো হচ্ছে ডিউ টু, অর্থাৎ ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু কারণে, কিসের কারণে? দা ইরোজন অফ দা রিভার নদী ভাঙনের কারণে, যমুনা নদীর ভাঙনের কারণে। শি অলসো লস্ট সে আরো হারিয়েছে, হার ফ্যামিলি তার পরিবার, হার হাজব্যান্ড তার স্বামী, হ্যাড ডাইড মারা গিয়েছে, অফ ডিজিজ রোগে, কস্ট বাই দ্য পভার্টি দারিদ্রতার কারণে, এন্ড এবং, এবং আমরা এখানে ব্যবহার করব এই যেটা দেওয়া আছে শর্টেজ অফ ফুড, অর্থাৎ খাবারের ঘাটতির কারণে। এখানে আমরা লিখব শর্টেজ, অর্থাৎ SHORTAGE, শর্টেজ অফ ফুড। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি একটু বাইরে লিখে নিলাম, তোমরা বুঝে নিও। শর্টেজ অফ ফুড খাদ্য ঘাটতির কারণে তার হাজবেন্ড মারা গিয়েছে। নাও এখন শি ইজ অনলি এ সে এখন কি স্লাম ডোয়েলার। এই যে এই শব্দটা স্লাম ডোয়েলার, আমরা এখানে লিখে দিব স্লাম ডোয়েলার, SLUM স্লাম ডোয়েলার, DWELLER অর্থাৎ স্লাম ডোয়েলার। শি ইজ অনলি এ স্লাম ডোয়েলার সে একজন বস্তির বাসিন্দা। তারপর বলছে লাইক মেহেরজানের মতো, দেয়ার আর মেনি পিপল অনেক লোক আছে, হু হ্যাভ বিকেম যারা হয়েছে, দা কি হয়েছে, যারা হয়েছে ভিকটিমস, আমরা এখানে ভিকটিম শব্দটা লিখে দিব, যারা শিকার হয়েছে, BICTIMS অর্থাৎ দ্য ভিকটিমস অফ রিভার ইরোজন নদী ভাঙনের শিকার হয়েছে।
রিভার ইরোশন নদী ভাঙন ইজ স্টিল এন্ড বলছে পোজিং। পোজিং শব্দের অর্থ হচ্ছে অঙ্গ বিন্যাস করা বা ধ্বংস করা। তাহলে রিভার ইরোশন ইজ স্টিল পোজিং, এখনো ধ্বংস করছে কাদেরকে? এফেক্ট, অর্থাৎ এফেক্ট, এ ডবল এফ ই সি টি এস, এফেক্টস টু দা লাইফস, অর্থাৎ মানুষের জীবনের উপর প্রভাব ফেলছে, এন্ড প্রপার্টিজ এবং সম্পত্তির উপর অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষের। তার মানে এটা মানুষের জীবন এবং সম্পত্তির উপর প্রভাব ফেলে মানুষকে অঙ্গ বিন্যাস করছে বা ধ্বংস করছে। পিপল লিভিং, লোকজন বসবাস করছে। এখানে আমরা লিখতে পারি ক্লোজ টু, এই শব্দটি ক্লোজ, সিএল ও এসি, ক্লোজ টু, অর্থাৎ পিপল লিভিং ক্লোজ টু, লোকজন বসবাস করে নিকটে, দ্য রিভার্স, নদীর নিকটে, আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস, যারা নদীর নিকটে বসবাস করে তারাই সবচেয়ে শিকার বেশি হয় অফ রিভার ইরোশন, নদী ভাঙনের। ইচ ইয়ার, প্রতি বছর, অ্যাবাউট অ্যাবাউট 1 লাখ, আমরা এই শব্দটা ব্যবহার করব, 1 লাখ, 1 লাখ, 1 লাখ পিপল, লোকজন, বিকাম হোমলেস, গৃহহীন হয়, ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের ফলে, ইন বাংলাদেশ, বাংলাদেশে। মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবন, ইজ জাস্ট ওয়ান, ঠিক একটা এক্সাম্পল, আমরা এখানে এক্সাম্পল শব্দটাকে ব্যবহার করব, ইএক্স এ এম পি এল ই, অর্থাৎ মেহেরজানের জীবনটা একটা উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, কিভাবে জলবায়ু পরিবর্তন কি করে আমাদেরকে থ্রেট করে, থ্রেট আমাদের জীবনকে হুমকির সম্মুখীন করে, দা লাইফস, জীবনকে, অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোককে। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থানটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।